এটা একটু জুম করেন, এই একটু জুম করে আমরা সবাই নিব ফুটেজটা। একটু একটু জুম করেন। ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। জানা গেছে ইনকিলাব মঞ্চের একজন বলছেন যে 2 সপ্তাহ আগেই সে ওসমান হাদির প্রচারণায় যোগ দিয়েছিলেন, তারপর 1 সপ্তাহ মধ্যে ছিলেন না, আবার কিছুদিন আগেই প্রচারণায় যোগ দিয়েছিলেন। গতকালও ওসমান হাদির পাশে ছিলেন মাস্ক পরা নিয়ে। এমনকি ওসমান হাদির প্রচারণাকালে 2টো মিছিলের প্রধান সারিতেও ছিলেন তারা। তারা যে পরিকল্পনা করে এতদিন ধরে এগুচ্ছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে এখন। তাহলে কারা সেই কিলার, কোন দলের, কার হয়ে কাজ করছে, কার হয়ে গুলি করছে ওসমান হাদির মাথায়? ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বর হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারে সিসিটিভি ফুটেজ দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি। পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যম ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। আমার দেশ পত্রিকায় দাবি করছে যে আওয়ামী লীগের নেতা নানক এবং কামালের সহযোগীরাই এই ফয়সাল করিম মাসুদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে। কারণ ওসমান হাদি ছিল ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ এবং আওয়ামী লীগকে যে ডুবিয়েছে তার ভেতরে অন্যতম এক কারণ। জুলাইকে যদি একটা দেহ ধরা হয় তাহলে এই দেহটা হচ্ছে ওসমান হাদি। জুলাই আন্দোলনে অনেকরাই অনেকভাবে স্বার্থের সাথে জড়িত ছিল, অনেকেই অনেক কিছু করেছেন, কিন্তু এই ওসমান হাদি কোনো স্বার্থের সাথে জড়িত ছিল না। কেউ বলতেও পারবে না যে ওসমান এই জুলাইকে বেচে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং নিজেকে ভালো অবস্থানে নিয়ে গেছেন এই জুলাইকে বিক্রি করে। মূলত এই জুলাইকে পুরোপুরিভাবে ধারণ করেছিলেন যে মানুষটা, তিনি হলেন আমাদের ওসমান হাদি। একমাত্র জুলাইকে সম্পূর্ণভাবে ধারণ করেছিলেন বুকের ভেতর এই ওসমান হাদি। এখানে আবার দুটা বিষয় দাঁড়িয়েছে, এক হচ্ছে ইন্ডিয়ান কালচারালদের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে এদেশের চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে হাদি ছিলেন এক আতঙ্কের নাম। আওয়ামী লীগকে গালে দিলে এদেশে খুন হয় না, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে খুন হতে হয়, যেটা আমাদের পূর্বের সাক্ষীস্বরূপ আমাদের আবরার ফাহাদ। আজ আবরার ফাহাদের পর আমাদের এই হাদির উপর গুলি করা হয়েছে ইন্ডিয়ান রেজিমকে ভেঙে দেওয়ার অন্যতম কারিগরের উপর। ওসমান হাদি ছিলেন এদেশের কালচারাল ফেসিস্টদের অন্যতম জমের নাম। এদেশে আওয়ামী লীগ যতটা নিজেরা না অপরাধ করেছে তার চেয়ে বেশি তাদেরকে রসদ জুগিয়েছে এদেশের এই কালচারাল ফেসিস্টরা। তারা বিভিন্নভাবে মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী এজেন্ডা এবং ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে কাজ করেছে। আর ইন্ডিয়া এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন এই ওসমান হাদি, যার কারণে তাকে সরিয়ে দিতে পারলেই যেন জুলাইকে স্তব্ধ করে দেওয়া যাবে তারা মনে করেছিল। এমনকি বিগত 1 সপ্তাহ আগে ওসমান হাদির ফোনে প্রায় 70টার মতো ইন্ডিয়ান নম্বর থেকে কল আসছিল যে তাকে হত্যা করা হবে এবং তার স্ত্রীকেও ধর্ষণ করা হবে, এমন বারবার হুমকি দিচ্ছিলেন এই হাদিরকে। মূলত হাদিরাই ছিল তাদের গলার কাটা।
এদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেলেও এদের গুন্ডা পান্ডা অস্ত্র কারবারি অস্ত্র বহনকারী সন্ত্রাসরা এখনও পালিয়ে যায়নি। তারাই যে আরও বড় ঘটনা ঘটাবে এমনটাই অনেকে ধারণা করছে এখন। অপরদিকে আরেকটা বিষয় নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মির্জা আব্বাস এসেছিল হাদিকে দেখার জন্য। যখন দেখতে এসেছেন তখন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। যখন এই মির্জা আব্বাস এসেছিলেন হাদিকে দেখার জন্য তখন অপর প্রান্ত থেকে মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল। তখন হাদির সমর্থক এবং মির্জা আব্বাসের সমর্থকদের মধ্যে নাকি ধাক্কাধাক্কিও হয়। আর এটিকে নিয়ে বিএনপির মহাসচিবও কথা বলছেন, এমনকি বিএনপি হাদির সমর্থকদেরকে থ্রেটও দিচ্ছেন। সাধারণত উসমান হাদি ছিলেন ঢাকা ৮ সংসদ আসনের প্রার্থী। প্রতিপক্ষ হিসেবে ছিলেন মির্জা আব্বাস, যিনি কিনা বিএনপির অন্যতম নেতা। হাদি সবসময় একটা স্লোগান ছিল তার, চাঁদাবাজ দুর্নীতিমুক্ত এই সন্ত্রাসমুক্ত একটা দেশ গড়তে চান, তার এই সংসদীয় এলাকাটাকে মুক্ত করতে চান। তিনি বলছিলেন, যদি আমি সংসদে যেতে পারি তাহলে বিসমিল্লাহ বলে দুর্নীতির খাতা খুলব, কারা কারা আছে সেটা আমরাই দেখাবো, এমনকি দুর্নীতিবাজদের জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলবো। অনেকের সন্দেহের তীর এখন মির্জা আব্বাসের দিকেই আবার ছুটছেন। অনেকেই বলছেন এই ঘটনার পেছনে মির্জা আব্বাস জড়িত আছেন কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আমাদের কথা হচ্ছে যে দলের যারাই জড়িত থাকুক না কেন তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। যেমনভাবে আবু সাইদকে হত্যা করে পুরো আওয়ামী লীগ ধসে গেছে, যদি এই হাদিকে গুলি করার মাধ্যমে অন্য কোনো দলের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকেও এদেশ থেকে ভ্যানিশ করে দিতে হবে, সেটা হোক জামাত, বিএনপি, আওয়ামী লীগ, যেই হোক না কেন। এ সময়ে আর একটা বিষয় সাম্প্রতিক সময়ে আরও বেশি সমালোচনা তৈরি করেছেন। যখন হাদি মৃত্যু সন্দেহে পাঞ্জা লড়ছেন তখন এই রাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানালেন যে তারেক রহমান লিডার নাকি আসছেন দেশে। লিডার যখন আসবেন দেশ নাকি কেঁপে উঠবে। কেন এই রাত্রেই লিডার আসবেন এটা বলতে হলো? অনেকে বলছেন মানুষের দৃষ্টিটা হাদি থেকে সরিয়ে নেওয়ার জন্যই তারা এই কাজটা করছেন। অনেকে আবার প্রশ্ন করছেন যে 25শে ডিসেম্বরের কথা বলা হয়েছে যে লিডার আসবেন, তারেক রহমান আসবেন, তাহলে যদি 25শে ডিসেম্বর লিডার না আসেন তখন মির্জা ফখরুল সাহেবরা কি বলবেন? তারা কি মূলত এই হাদির ঘটনাকে আড়াল করতে চায়? আজ গুলিবিদ্ধ হাদি, গুলিবিদ্ধ পুরো বাংলাদেশ, গুলিবিদ্ধ জুলাই ৩৬। এই হাদিরকে হত্যার নীলনকশার পেছনে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং হাদির জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন কোনো ভালো কর্মের উসিলায় তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।